হ্যালো, আজকে সেমিস্টার 4 ফিলসফি অনার্সের কোর 8 এর উপর আলোচনা করছি, যার পেপার টাইটেল হলো ওয়েস্টার্ন লজিক 1। আজকের টপিক প্রুভিং ভ্যালিডিটি অফ সিলজিজম বাই রুলস, অর্থাৎ যে 6টা নিয়ম আমরা পড়েছি আগের ক্লাসে, সেই 6টা নিয়মের সাহায্যে ন্যায়ের বৈধতা বিচার করা। ন্যায়ের বৈধতা বিচার করতে গিয়ে আমরা প্রথমে সেই 6টা নিয়মকে আরেকবার দেখে নিই। প্রথম নিয়ম, প্রত্যেক বৈধ আদর্শ আকারের নিরপেক্ষ ন্যায়ে 3টি মাত্র পদ থাকবে এবং প্রত্যেকটা পদ সমগ্র যুক্তিতে একই অর্থে ব্যবহৃত হবে। দ্বিতীয় নিয়ম, বৈধ আদর্শ আকারের নিরপেক্ষ ন্যায়ের হেতুপদকে যুক্তিবাক্য দুটির যে কোনো একটিতে অন্ততপক্ষে একবার ব্যাপ্য হতেই হবে। 3 নম্বর নিয়ম, বৈধ আদর্শ আকারের নিরপেক্ষ ন্যায়ে যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। 4 নম্বর নিয়ম, ন্যায়ের উভয় যুক্তিবাক্যই নঅর্থক হতে পারবে না। 5 নম্বর নিয়ম, কোনো বৈধ আদর্শ আকারের নিরপেক্ষ ন্যায়ের একটি যুক্তিবাক্য নঅর্থক হলে সিদ্ধান্ত নঅর্থক হবে। 6 নম্বর নিয়ম, কোনো বৈধ আদর্শ আকারের নিরপেক্ষ ন্যায়ে দুটি সামান্য যুক্তিবাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। আমরা কপির বইতে কপির বইতে এই 6টা নিয়ম দেখি। এই 6টা নিয়মের সাহায্যেই আমরা বৈধতার বিচার করব। আমরা একটা উদাহরণ নিলাম, একটা প্রবলেম নিলাম। Only the educated are self-dependent, and as most of the Indian women are uneducated, so they cannot be self-dependent. এখানে এই রকম যদি যুক্তি দেয়া থাকে তাহলে প্রথমে আমাদেরকে সিদ্ধান্তটা বের করে নিতে হবে। এখানে কিছু সাজিয়ে দেয়া নেই, এখানে সাজানো নাই বলে আমরা প্রথমে সিদ্ধান্ত বের করে নেব, তারপর সিদ্ধান্তের যেটা বিধেয় পদ সেটা দেখে প্রধান যুক্তিবাক্যকে বার করব, সিদ্ধান্তের যেটা উদ্দেশ্য পদ সেটাকে দেখে অপ্রধান যুক্তিবাক্যকে বার করতে হবে। তাহলে এখানে এই ন্যায়টা যদি ভালো করে পড়ো, এই আর্গুমেন্টটা যদি ভালো করে দেখো, তাহলে দেখবে এখানে এই যে শেষের যে বাক্যটা দেওয়া আছে সেটা হচ্ছে সিদ্ধান্ত। সো দিয়ে বলা আছে, ইংরেজিতে সো, দেয়ারফোর, দাজ ইট, ফলোজ দ্যাট, এই ধরনের শব্দ দিয়ে যেগুলো বলা থাকবে সেটা সিদ্ধান্ত হবে। আমরা বাংলায় বলেছিলাম সুতরাং, অতএব, কাজে কাজেই, এগুলো দিয়ে সিদ্ধান্ত বলা থাকে। তোমাদের কোশ্চেন যেহেতু ইংরেজিতে থাকবে সেই জন্য প্রবলেমগুলো আমরা ইংরেজিতেই আলোচনা করছি। তাহলে এটা হচ্ছে সিদ্ধান্ত। দে ক্যানট বি সেলফ ডিপেন্ডেন্ট, এখানে দে বলতে এখানে হচ্ছে ইন্ডিয়ান ওমেন। এখানে যেহেতু লাইনটা দেখো, অ্যাজ মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ওমেন আর আনএডুকেটেড সো দে ক্যানট বি সেলফ ডিপেন্ডেন্ট, দে বলতে এখানে ইন্ডিয়ান ওমেনদের বোঝানো হয়েছে। তাহলে আমরা বলবো দে হচ্ছে ইন্ডিয়ান ওমেন, বচনটা হবে হচ্ছে ইন্ডিয়ান ওমেন আর নট সেলফ ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে সিদ্ধান্ত হবে, ও বচন হবে সিদ্ধান্তটা। আমরা সিদ্ধান্ত লিখলাম সাম ইন্ডিয়ান ওমেন আর নট সেলফ ডিপেন্ডেন্ট, সিদ্ধান্ত লিখলাম। এখন যার মধ্যে সেলফ ডিপেন্ডেন্ট থাকবে এটা হচ্ছে সাধ্যপদ, যার মধ্যে সেলফ ডিপেন্ডেন্ট থাকবে সেটা হবে প্রধান যুক্তিবাক্য, আর এটা হচ্ছে পক্ষপদ ইন্ডিয়ান ওমেন, এটা যার মধ্যে থাকবে, পক্ষপদটা যার মধ্যে থাকবে সেটা হবে অপ্রধান যুক্তিবাক্য। এখানে দেখো সেলফ ডিপেন্ডেন্ট এই সাধ্যপদটা আছে হচ্ছে এখানে আছে, only the educated are self dependent, আমরা এখানে সাধ্যপদটা পেয়ে গেলাম।
সাধ্যপদ যেহেতু পেয়ে গেলাম, এটাই হবে প্রধান যুক্তি বাক্য। তাহলে এটাকে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। এখানে দেখো, অনলি এই শব্দটা যদি বাক্যের শুরুতে থাকে, এটার মানে হচ্ছে বাংলাটা হচ্ছে একমাত্র, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। এই শব্দটা যদি থাকে বাক্যের শুরুতে, তাহলে সেটা এ বচন হবে এবং উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করবে। এখানকার যে উদ্দেশ্যটা আছে সেটা বিধেয়র জায়গায় বসবে, আর বিধেয়টা আছে উদ্দেশ্যের জায়গায় বসবে, আর এ বচন হবে। তাহলে আমরা বাক্যটা সাজিয়ে নিই, বচনে করে নিই। এই বাক্যটাকে বচনে সাজালে আসবে, অল সেলফ ডিপেন্ডেন্ট আর এডুকেটেড। এখানে লিখে নিলাম অল সেলফ ডিপেন্ডেন্ট আর এডুকেটেড। তাহলে আমরা প্রধান যুক্তি বাক্য পেয়ে গেলাম। এখন অপ্রধান যুক্তি বাক্য লিখতে হবে। ইন্ডিয়ান ওমেন যার মধ্যে থাকবে সেটা হবে অপ্রধান যুক্তি বাক্য। এখানে আছে অ্যাজ মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ওমেন আর আনএডুকেটেড। এটা আই বচন দেওয়া আছে, কিন্তু বিধিওটা দেখো এখানে কিন্তু এডুকেটেড নেই। আমরা প্রধান যুক্তি বাক্যে পেলাম এডুকেটেড, আমার এডুকেটেডই লাগবে, এখানে আনএডুকেটেড বসালে হবে না আমার। সেই জন্য আমরা এখানে মনে মনে একটা অবভার্সন অ্যাপ্লাই করি। অবভার্সন অ্যাপ্লাই করলে এখানে এডুকেটেড চলে আসবে আর বাক্যটা নঅর্থক হয়ে যাবে। তাহলে আমরা বলবো এটা ও বচন হবে, অ্যাজ মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ওমেন, মানে হচ্ছে বেশিরভাগ ইন্ডিয়ান ওমেন হয় আনএডুকেটেড। তাহলে এখানে আই বচন আছে, এটাকে যদি এখানে বিবর্তন অ্যাপ্লাই করি তাহলে সেটা ও বচন হয়ে যাবে। বচনটা আসবে হচ্ছে সাম ইন্ডিয়ান ওমেন আর নট এডুকেটেড। আমরা লিখলাম বচনটা, সাম ইন্ডিয়ান ওমেন আর নট এডুকেটেড। তাহলে দেখো এই ন্যায়টা সাজানোর জন্য কিন্তু অনেক কসরত করতে হলো। প্রধান যুক্তি বাক্যটা আমাদের অনলি দিয়ে আছে, সেটাকে এ বচনে আনলাম। এখানে অপ্রধান যুক্তি বাক্যটা ঠিকঠাক নেই দেওয়া, অবভার্সন অ্যাপ্লাই করে ঠিকঠাক করে বসাতে হলো। এখন দেখছি যে ন্যায়টা সাজানো হয়ে গেছে। এখানে এডুকেটেড হচ্ছে হেতুপদ। এডুকেটেড প্রধান যুক্তি বাক্য, অপ্রধান যুক্তি বাক্য দুটোতেই বিধেয় হিসেবে আছে। চিত্রটা দেখে নাও, দুটোতেই বিধেয় হিসেবে আছে। তাহলে এর মূর্তিটা আমরা পাচ্ছি এ ও দ্বিতীয় সংস্থানে পাচ্ছি। তাহলে এইরকম ভাবে সাজানো যেতে পারে, এ ও দ্বিতীয় সংস্থানে সাজালাম। এই যে দুটোতেই হেতুপদ আসছে বিধেয় হিসেবে। আর এখানে আসবে হচ্ছে অল পি ইজ এম আসবে, এটা দেখেই করে নিতে পারবে। অল পি ইজ এম, সাম এস ইজ নট এম, সাম এস ইজ নট পি। এটাকে সাজালে এখন দেখো যে এটা শুদ্ধ হয়েছে কিনা, রুল এটা শুদ্ধ হয়েছে কিনা রুল দিয়ে যদি দেখতে চাই, আমরা নিয়মগুলো যদি দিয়ে দেখতে চাই, তাহলে দেখতে হবে তিনটে পদ আছে। একটা হচ্ছে ইন্ডিয়ান ওমেন, একটা হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে এডুকেটেড। তিনটে পদ আছে এবং তিনটে একই অর্থে ব্যবহৃত হয়েছে। এখন দেখতে হবে হেতুপদ, দ্বিতীয় নিয়ম, হেতুপদ ব্যাপ্য হয়েছে কিনা। হেতুপদ দেখো এডুকেটেড এখানে ব্যাপ্য হয়নি, প্রধান যুক্তি বাক্যে ব্যাপ্য হয়নি এ বচনের বিধেয় হিসেবে থাকায়, কিন্তু অপ্রধান যুক্তি বাক্যে ও বচনের বিধেয় হিসেবে থাকায় ব্যাপ্য হয়েছে। তাহলে হেতুপদ ব্যাপ্য হলো। এখন 3 নম্বর নিয়মটা দেখতে হবে, সিদ্ধান্তে কোন পদ ব্যাপ্য হয়েছে। সিদ্ধান্ত ও বচন, এখানে সিদ্ধান্তের ও বচনের বিধেয় পদ ব্যাপ্য হয়, সেলফ ডিপেন্ডেন্ট ব্যাপ্য হয়েছে। এখন এটা দেখতে হবে যুক্তি বাক্যে ব্যাপ্য হয়েছে কিনা। যুক্তি বাক্যে দেখো এ বচনের উদ্দেশ্য হিসেবে থাকায় ব্যাপ্য হয়েছে। তাহলে 3 নম্বর নিয়মটা অনুসরণ করা হয়েছে। একটা যুক্তিবাক্য নঅর্থক, সিদ্ধান্তও নঅর্থক হয়েছে, এবং দুটো যুক্তিবাক্য সামান্য তার থেকে বিশেষ আসেনি এরকম নেই, দুটো নঅর্থক যুক্তিবাক্যও নেই। অর্থাৎ সমস্ত নিয়মকেই এখানে ঠিকঠাকভাবে অনুসরণ করা হয়েছে। সেই জন্য এই ন্যায়টাকে আমরা বলবো একটা বৈধ ন্যায়। এটা দ্বিতীয় সংস্থানের শুদ্ধ মূর্তি, এবং এই মূর্তিটার নাম হচ্ছে বারক। তোমাদেরকে একটা লিস্ট দিয়ে দিয়েছিলাম এর আগের ক্লাসে, সেখানে এই নামটা দেখবে আছে, দ্বিতীয় সংস্থানে শুদ্ধ মূর্তি বারক। দ্বিতীয় একটা প্রবলেম নিচ্ছি, বুলিজ আর অলওয়েজ কাওয়ার্ডস বাট নট অলওয়েজ লায়ার্স, লায়ার্স therefore are not always cowards.
তাহলে সিদ্ধান্ত এই যে দেখো এখানে দেয়া আছে, therefore দিয়ে যেটা লেখা আছে সেটা হচ্ছে সিদ্ধান্ত, liars are not always cowards। শুধু অলওয়েজ যদি থাকে কোনো বাক্যে তাহলে এ বচন হবে, কিন্তু অলওয়েজ এর সাথে যদি একটা নঅর্থক চিহ্ন থাকে, এই যে নট আছে অলওয়েজ এর সাথে, সেই জন্য ও বচন হবে এটা। এই নিয়মগুলো তোমরা পড়েছো 12 ক্লাসের লজিকে, এগুলো নিয়মগুলো দেখানো হয়েছে, আরেকবারও দেখে নিতে পারো। এখানে তাহলে ও বচন হচ্ছে, অলওয়েজ এর সাথে নট আছে বলে এটা ও বচন হলো। আমরা বলছি সাম লায়ার্স আর নট কাওয়ার্ডস, এটা ও বচন লিখলাম। এখন কাওয়ার্ডস যার মধ্যে থাকবে সেটা হবে প্রধান যুক্তি বাক্য, তাহলে এখানে পাচ্ছি কাওয়ার্ডস এই বাক্যটাতে, তাহলে এটা প্রধান যুক্তি বাক্য হবে। এই যে অলওয়েজ আছে সেই জন্য এ বচন হবে, তাহলে লিখবো আমরা অল বুলিজ আর কাওয়ার্ডস, এ বচন অল বুলিজ আর কাওয়ার্ডস লিখলাম, এটা প্রধান যুক্তি বাক্য হলো। আর লায়ার্স যার মধ্যে থাকবে সেটা হবে অপ্রধান যুক্তি বাক্য। এখানে দেখো এই যে লায়ার্স আছে, লায়ার্স আছে এখানে, সেই জন্য এটা অপ্রধান যুক্তি বাক্য হবে। কিন্তু এখানে আরেকটা পদ উহ্য আছে, সেই পদটা কি হবে? সেই পদটা হবে বুলিজ। কাদের কথা বলা হয়েছে? বুলিজদের কথা বলা হয়েছে। বুলিজ আর নট অলওয়েজ লায়ার্স, সেই জন্য এটা অলওয়েজ এর সাথে নট আছে বলে ও বচন হবে। আমরা বলবো সাম বুলিজ আর নট লায়ার্স, এখানে ও বচন লিখলাম সাম বুলিজ আর নট লায়ার্স। এখানে প্রয়োগ করতে হবে, নিজের বুদ্ধি প্রয়োগ করে এই বাক্যগুলো সাজাতে হবে সুন্দর করে। সিদ্ধান্ত আগে বের করে তারপর প্রধান যুক্তি বাক্য বের করতে হবে, তারপর অপ্রধান যুক্তি বাক্য বার করতে হবে। কোনো পদ যদি উহ্য থাকে তাহলে সেটা কি হবে সেটা বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বুলিজ হচ্ছে হেতুপদ, হেতুপদ প্রধান যুক্তি বাক্যেও উদ্দেশ্য হিসেবে আছে, অপ্রধান যুক্তি বাক্যেও উদ্দেশ্য হিসেবে আছে। চিত্রটা হচ্ছে এইরকম, এখানে উদ্দেশ্য এখানে উদ্দেশ্য, আর এর মূর্তিটা হচ্ছে এ ও ও। তাহলে এইভাবে আমরা আকারটা পেতে পারি। আকারটা হবে হচ্ছে সকল এম হয় পি, কোনো কোনো এম নয় এস, এখান থেকে দেখে নিতে পারো কোনো কোনো এম নয় এস, আর সিদ্ধান্ত হবে কোনো কোনো এস নয় পি। এখানে এখন এটা বৈধ, এর ন্যায়টা গঠন করা হয়ে গেল, এখন বৈধতা বিচার করতে হবে। বৈধতা বিচার করতে গেলে আগে দেখতে হবে যে কটা পদ আছে, এখানে 3টে পদ আছে এবং 3টে পদ একই অর্থে ব্যবহৃত হয়েছে। 2 নম্বর নিয়ম দেখবে যে হেতুপদ ব্যাপ্য হয়েছে কিনা, আমরা দেখতে পাচ্ছি হেতুপদ ব্যাপ্য হয়েছে। বুলিজ হচ্ছে হেতুপদ, প্রধান যুক্তি বাক্যের উদ্দেশ্য হিসেবে, এ বচনের উদ্দেশ্য হিসেবে থাকায় ব্যাপ্য হয়েছে। এখন দেখতে হবে 3 নম্বর নিয়মটা, সিদ্ধান্তে কোন পদ ব্যাপ্য হয়েছে। সিদ্ধান্ত ও বচন, এখানে বিধিটা ব্যাপ্য হয়েছে, কাওয়ার্ডস ব্যাপ্য হয়েছে, এটা দেখতে হবে যুক্তি বাক্যে ব্যাপ্য হয়েছে কিনা। প্রধান যুক্তি বাক্যে আমরা দেখতে পাচ্ছি এ বচনের বিধেয় হিসেবে থাকায় ব্যাপ্য হয়নি, তাহলে সাধ্য পদটা এখানে যুক্তি বাক্যে ব্যাপ্য না হয়েই সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, যেটা ন্যায়ের নিয়ম বিরুদ্ধ। ন্যায়ের নিয়মে বলা হয়েছে, তৃতীয় নিয়মে বলা হয়েছে যে পদ যুক্তি বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। তাহলে এখানে সাধ্যপদ যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হওয়ার জন্য এই ন্যায়টা ফ্যালাসিয়াস হয়ে গেল, অবৈধ হয়ে গেল। এখানে যে দোষটা ঘটেছে আমরা বলবো অবৈধ সাধ্য দোষ। আরেকটা এক্সাম্পল নিচ্ছি, none but civilized people are white, the French are whites, therefore they are civilized। এখানে therefore দিয়ে যেটা বলা আছে সেটাই সিদ্ধান্ত। এখানে দে বলতে কারা? এই যে ফ্রেঞ্চদের কথা বলা হয়েছে, দ্য ফ্রেঞ্চ আর হোয়াইটস, therefore they are civilized, মানে ফ্রেঞ্চদের কথা বলা হয়েছে, তাহলে ফ্রেঞ্চ আর civilized এটা হচ্ছে সিদ্ধান্ত। আমরা সিদ্ধান্ত লিখে নিলাম দ্য ফ্রেঞ্চ আর civilized। এখন civilized যার মধ্যে থাকবে সেটা হবে প্রধান যুক্তি বাক্য। এই যে এখানে আছে civilized, এই বাক্যটাতে আছে none but civilized people are white। এখন এখানে দেখো none but আছে, তাহলে এটা কি বচন হবে? none but থাকলে সেটা সবসময় এ বচন হবে এবং উদ্দেশ্যের জায়গায় বিধেয় বসবে, বিধেয়ের জায়গায় উদ্দেশ্য বসবে। অনলিতে যেমন আমরা এ বচন করেছি,
উদ্দেশ্যের জায়গায় বিধিও বসিয়েছি, বিধির জায়গায় উদ্দেশ্য বসিয়েছি, ঠিক একই রকম এখানেও আমরা এ বচন আনছি। দেখো এটা হবে অল হোয়াইটস আর সিভিলাইজড, আমরা লিখলাম অল হোয়াইটস আর সিভিলাইজড। আর অপ্রধান যুক্তিবাক্য যেটা হবে সেটার মধ্যে কি থাকবে, ফ্রেঞ্চ এইটা থাকবে, দ্য ফ্রেঞ্চ এটা থাকবে। এখানে দেখো দ্য ফ্রেঞ্চ আছে, দ্য ফ্রেঞ্চ আর হোয়াইটস এটা হবে অপ্রধান যুক্তিবাক্য। আমরা সাজিয়ে নিলাম, তিনটেই এ বচন, মূর্তিটা এ এ এ পাচ্ছি, আর এখানে হেতুপদ হচ্ছে হোয়াইট। তাহলে এইটা প্রধান যুক্তিবাক্যে উদ্দেশ্য হিসেবে আছে, অপ্রধান যুক্তিবাক্যে বিধেয় হিসেবে আছে। আমরা জানি 1 নম্বর সংস্থানে এইরকম অবস্থান থাকে হেতুপদের। তাহলে এই যে 1 নম্বর সংস্থানে আমরা চিত্রটা দিয়ে দিলাম, প্রধান যুক্তিবাক্যে হেতুপদ আছে উদ্দেশ্য হিসেবে, অপ্রধান যুক্তিবাক্যে বিধেয় হিসেবে আছে। সেই অনুযায়ী আমরা আকারটাও গঠন করে দিলাম, অল এম ইজ পি, অল এস ইজ এম, দেয়ারফর অল এস ইজ পি। এই ন্যায়টা আমরা দেখেই বলে দিচ্ছি, এটা বৈধ হবে, এটা বারবারা। প্রথম সংস্থানে এ এ এ এটা হচ্ছে বারবারা। দেখো তিনটে পদ আছে, হোয়াইট, সিভিলাইজড, ফ্রেঞ্চ, তিনটে পদ একই অর্থে ব্যবহার হয়েছে। হেতুপদ এখানে হচ্ছে হোয়াইট, হোয়াইট ব্যাপ্য হয়েছে প্রধান যুক্তিবাক্যে। সিদ্ধান্তে দেখো তৃতীয় নিয়ম অনুযায়ী এ বচনে আমরা জানি উদ্দেশ্য ব্যাপ্য হয়, পক্ষপদটা ব্যাপ্য হয়েছে, সেটা যুক্তিবাক্যেও ব্যাপ্য হয়েছে, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা নিয়ম অনুসরণ করা হয়েছে, সেই জন্য এটা একটা বৈধ ন্যায়, এবং এই বৈধ মূর্তির নাম হচ্ছে বারবারা। আরেকটা উদাহরণ নিচ্ছি, some politicians are actors and some actors are singers, thus it follows that some politicians are singers। এখানে সিদ্ধান্ত খুঁজে বের করতে হবে। এই যে thus it follows that, এই শব্দগুচ্ছ থাকলে এটা সিদ্ধান্ত হবে, thus it follows that, এখানে এটা সিদ্ধান্ত হবে। তাহলে some politicians are singers, এটা হচ্ছে সিদ্ধান্ত। আমরা সিদ্ধান্ত লিখলাম আই বচন, some politicians are singers। singers যার মধ্যে থাকবে সেটা হবে প্রধান যুক্তিবাক্য। এখানে খুঁজে বার করো, এই যে some actors are singers, এটা হবে প্রধান যুক্তিবাক্য, some actors are singers, আমরা প্রধান যুক্তিবাক্যে লিখলাম। আর পলিটিশিয়ান যার মধ্যে থাকবে সেটা হবে অপ্রধান যুক্তিবাক্য, some politicians are actors, এটা হলো অপ্রধান যুক্তিবাক্য। এখানে actors হচ্ছে হেতুপদ, এই যে দেখো actors দুটো যুক্তিবাক্যে আছে, সিদ্ধান্তে নেই, এটা হচ্ছে হেতুপদ। হেতুপদ প্রধান যুক্তিবাক্যে উদ্দেশ্য হিসেবে আছে, অপ্রধান যুক্তিবাক্যে বিধেয় হিসেবে আছে। এই যে সংস্থানের চিত্র প্রথম সংস্থানে আছে। তাহলে এখানকার মূর্তিটা হচ্ছে আই আই আই, এবং সংস্থানটা হচ্ছে প্রথম সংস্থান। এই অনুযায়ী ন্যায়ের আকারটা আমরা গঠন করবো এইভাবে, some m is p, some s is m, therefore some s is p। এখানে দেখো যে তিনটে পদ আছে, অ্যাক্টর আছে, সিঙ্গার আছে, আর পলিটিশিয়ান আছে, তিনটে পদ আছে এবং একই অর্থে ব্যবহৃত হয়েছে। এখন দেখতে হবে হেতুপদটা ব্যাপ্য হয়েছে কিনা। হেতুপদ কোনটা, অ্যাক্টর। এই যে প্রধান যুক্তিবাক্যও আছে, অপ্রধান যুক্তিবাক্যও আছে, সিদ্ধান্তে নেই, এটাকে বলা হয় হেতুপদ। হেতুপদ এখানে আই বচন হওয়াতে কোনো পদই ব্যাপ্য হয়নি, তার মানে প্রধান যুক্তিবাক্যে ব্যাপ্য হয়নি। এটাও আই বচন কোনো পদকে ব্যাপ্য করে না, তাহলে এখানেও অপ্রধান যুক্তিবাক্যেও হেতুপদটা ব্যাপ্য হয়নি। দ্বিতীয় নিয়মে ছিল হেতুপদকে অন্তত পক্ষে একবার ব্যাপ্য হতেই হবে। আমরা দেখলাম যে এই ন্যায়টাতে হেতুপদ একবারও ব্যাপ্য হলো না, তাই এটা একটা অবৈধ ন্যায়। এখানে যে দোষ ঘটেছে তাকে আমরা বলবো অব্যাপ্য হেতু দোষ, ফ্যালাসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডিল। আমরা আরেকটা ন্যায় নিচ্ছি, ই এ ও 3 নম্বর সংস্থানে। কখনো কখনো এইরকমও দিয়ে দেয়, শুধু ই এ ও 3 নম্বর সংস্থান দিয়ে দিল, বা এইরকম দিয়ে দিল, এরকম দিয়ে দিল কোনো এম নয় পি, সকল এম হয় এস,
সুতরাং কোনো কোনো এস নয় পি এরকমও দিয়ে দিতে পারে। যাই হোক, আমরা এটা নিলাম ই এ ও 3 নম্বর সংস্থানে। এখানে তো সাজাতে হবে এইভাবে, প্রথমে মূর্তিগুলো লিখলাম ই, তারপরে এ, তারপরে ও লিখলাম সিদ্ধান্তে। 3 নম্বর সংস্থান যেহেতু, এখানে চিত্রটা হচ্ছে দুটো যুক্তিবাক্যেই হেতুপদ উদ্দেশ্য হিসেবে থাকবে, উদ্দেশ্য হিসেবে লিখলাম। তাহলে এই অনুযায়ী আমাদেরকে ন্যায়টাকে গঠন করতে হবে। ই বচন কোনো এম নয় পি, এই যে এম পি আছে, আর ই বচন যেহেতু কোনো নয় হলো, কোনো এম নয় পি হলো। এ বচন যেহেতু, সেটা হবে সকল এম হয় এস, সকল এম হয় এস লিখলাম। সিদ্ধান্ত ও বচন, সেই জন্য লিখতে হবে কোনো কোনো এস নয় পি। সাজানো হলো। এখন বৈধতা বিচার করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো যুক্তিবাক্য হচ্ছে সামান্য বচন, প্রধান যুক্তিবাক্য সামান্য বচন, অপ্রধান যুক্তিবাক্য সামান্য বচন, কিন্তু সিদ্ধান্ত হচ্ছে বিশেষ বচন। আমরা ন্যায়ের ষষ্ঠ নিয়মে পড়েছি যে দুটো সামান্য যুক্তিবাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। কেন যাবে না? প্রধান যুক্তিবাক্য যদি সামান্য হয়, অপ্রধান যুক্তিবাক্য যদি সামান্য হয়, তাহলে তাদের কোনো যুক্তিবিজ্ঞান মতে তাদের কোনো অস্তিত্বমূলক তাৎপর্য থাকে না, নেই। কিন্তু সিদ্ধান্তকে যদি বিশেষ বচন করা হয়, তাহলে বিশেষ বচনগুলোর অস্তিত্বমূলক তাৎপর্য আছে। তাহলে যুক্তিবাক্যে যা নেই, সিদ্ধান্তে তা আছে বলা যাবে না। এখানে যে দোষটা হয়েছে তাকে বলা হবে অস্তিত্বমূলক দোষ, ইংরেজিতে বলা হয় ফ্যালাসি অফ এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট। আমরা আরেকটা উদাহরণ নিলাম ই ও ও দ্বিতীয় সংস্থান। দ্বিতীয় সংস্থানের চিত্রটা এরকম, প্রধান যুক্তিবাক্যে হেতুপদ বিধেয় হিসেবে আছে, অপ্রধান যুক্তিবাক্যেও হেতুপদ বিধেয় হিসেবে আছে। তাহলে ন্যায়টাকে গঠন করব এরকম করে, ই ই কোনো এম নয় পি, এই যে সরি কোনো পি নয় এম, ও বচন কোনো কোনো এস নয় এম, এস নয় এম, সিদ্ধান্ত ও বচন কোনো কোনো এস নয় পি। এখানে ন্যায়টা গঠন করার পর আমরা বৈধতা পরীক্ষা করতে গিয়ে দেখছি যে প্রধান যুক্তিবাক্য নঅর্থক বচন এবং অপ্রধান যুক্তিবাক্য নঅর্থক বচন। ন্যায়ের নিয়মে বলা হয়েছে ন্যায়ের দুটো যুক্তিবাক্য থেকে, ন্যায়ের দুটো যুক্তিবাক্য যদি নঅর্থক হয়, তাহলে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। তার কারণ এখানে এসপির মধ্যে যে সিদ্ধান্তে এসপির মধ্যে যে সম্বন্ধ স্থাপন করা হয়, সেটা দুটো নঅর্থক যুক্তিবাক্যের দ্বারা সম্ভব নয়। সেই জন্য এইখানে এই ন্যায়টাকে আমরা বলবো অবৈধ ন্যায়। এখানে যে দোষ ঘটেছে তাকে বলা হয় নঅর্থক যুক্তিবাক্য জনিত দোষ, ইংরেজিতে বলা হয় ফ্যালাসি অফ নেগেটিভ প্রেমিসেস। এই ধরনের ন্যায় যাদের দুটো যুক্তিবাক্যই নঅর্থক, সেটা কোনোদিনই বৈধ হতে পারে না। থ্যাংক ইউ।